দেখুন, তসলিমা নাসরিন এতদিন ধরে বাইরে বাইরে দেশে ছিল, বাংলাদেশে জন্মেছে, বড় হয়েছে। তার জন্মের আগে থেকে এই পৃথিবীতে মাদ্রাসা আছে। মাদ্রাসা ব্যাপারটা নিয়ে অনেক ভুল ব্যাখ্যাও আছে। যে সমস্ত কথা বলা হয় মাদ্রাসা সম্পর্কে, সেই সমস্ত কথা তো ঠিক না। কোথাও কোনো ঘটনা ঘটনার কথা বলছি না। অনেক মন্দিরেও অনেক দুর্ঘটনা হয়, অনেক মসজিদের দুর্ঘটনা হয়, অনেক চার্চের দুর্ঘটনা হতে পারে, অন্যায় হতে পারে। কী করা যাবে? তার জন্য গোটা ব্যবস্থাটাকে আমি কলঙ্কিত করতে পারি না। কিন্তু মাদ্রাসার প্রয়োজন নেই, সব উঠিয়ে দাও, এই কথা বলার অধিকার তসলিমা নাসরিনকে ভারতবর্ষের মানুষ দেয়নি, ভারত সরকারও দিয়েছে কিনা জানি না, আমরা কেউ দিইনি। তসলিমা নাসরিন তার মতো করে থাক, কিন্তু কি করতে হবে না করতে হবে, কোথাও রাখতে হবে উঠাতে হবে, এই অধিকার তসলিমা নাসরিনের নেই। তসলিমা নাসরিনের জানা উচিত যে ভারতবর্ষে এই সমস্ত মাদ্রাসাতে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী পড়াশোনা করে। এবং আরও বড় কথা, মাদ্রাসা শুধু মুসলমানরা পড়ে না, মাদ্রাসাতে হিন্দুরাও পড়ে। আর না জেনে শুনে কথা বলা উচিত নয়। আরও বলে রাখি, ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, জেনে রাখুন সবাই, সে মাদ্রাসার ছাত্র ছিল। যখন স্কুল ছিল না আমাদের দেশে, তখন মাদ্রাসা গ্রামে গ্রামে শিক্ষা ব্যবস্থা চালু করেছিল। ইতিহাস এটা। আজকে মাদ্রাসা মানে সেখানটাই কেউ বলল এর আগে সেখানে সন্ত্রাসবাদী তৈরি হয়। মাদ্রাসা মানে কেউ বলে দিল যৌন নির্যাতন হয়। এসব ফালতু কথাবার্তা বলার তো কোনো মানে হয় না। প্রশাসন আছে দেখবে, পুলিশ আছে দেখবে, কোনো জায়গায় কিছু হলে রুখবে। কেউ তো মানা করেনি। কোনো মুসলমান সমাজ বলেছে মাদ্রাসায় যদি কোনো অন্যায় কাজ হয় প্রশাসন তুমি কিছু বলো না, কেউ তো বলেনি। খামোকা একটা সমাজকে ডেমোনাইজ করা, একটা সমাজকে আক্রমণ করার, এটা কোনো 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 কিছু হতে, এটা কখনো সঠিক কাজ, শুভ চিন্তা হতে পারে বলে আমি মনে করি না। তারপরে আমি বলছি না সবাইকে মাদ্রাসা পড়ে, তা বলছি না, ব্যাখ্যাটা ভুল যেন না হয়। কিন্তু মাদ্রাসা মানেই সব অন্যায় হয়, বাজে কাজ হয়, এই হয় তাই হয়, এই ধারণা কিন্তু প্রচার করা হয়। মাদ্রাসায় প্রচুর হিন্দু মুসলমান একসঙ্গে পড়ে, আমি নিজে দেখেছি। আমি মুর্শিদাবাদের মানুষ, এখানকার বহু মাদ্রাসা আছে, হিন্দু ছাত্রছাত্রীরা পড়ে, আমি নিজে দেখেছি। আমি দেখেছি তো কি করব। গরিব গরিব ছাত্ররা স্কুলে পাঠানো ক্ষমতা নেয় বাবা মায়ের, সেখানে যেন পাঠাচ্ছে। প্রত্যন্ত গ্রামে রাস্তা নাই, ঘাট নেই, সুযোগ নেই, পাঠাচ্ছে। কেউ তো বলেনি তাদেরকে আরও ভালো শিক্ষায় শিক্ষিত করার কোনো বাধা আছে, তা তো কেউ বলছে না। মাদ্রাসা নামে অ্যালার্জি কেন কে জানে? দেশে তো টোলও আছে, সরস্বতী শিশু মন্দিরও তো আছে, কি করা যাবে? চলুক সব। আমাদের সংবিধান বলছে যে প্রত্যেকটা ধর্মের নিজের নিজের কালচার আছে, সেই কালচার অনুযায়ী তারা শিক্ষা দিতে পারে, তারা চলতে পারে। তা আমরা কি করবো সেখানটায়? দাদা, মমতা ব্যানার্জি অভিযোগ করছে পেনশন নিই না, বইয়ের রয়্যালটির টাকাও দিচ্ছে না। হ্যাঁ, পেনশন নেই, পেনশন দিচ্ছি না, ও পেনশন পেনশন নেয় না, বইয়ের যে রয়্যালটি তার টাকা কি পাচ্ছেন না। বইয়ের রয়্যালটি পাচ্ছে না। না, রয়্যালটি পাওয়া যায় বই বিক্রি নিচ্ছে, তাহলে কি বই বিক্রি হচ্ছে না? কেউ পড়ছে না, এটা দিদি যখন বামফ্রন্ট, দিদি যখন তৃণমূল জমানা ছিল তখন নিশ্চয় রয়্যালটি পেয়েছে। তখন সেগুলো থেকে পড়তো না, পড়ানো হতো। গলা দিয়ে যেমন তিতো ঢালতে হয় ছোটদের, ওরকম পড়ানো হতো। ও কবিতা পড়ার মতন লোক বাংলায় কতজন আছে আমার জানা নাই। তো পেনশন না পেলে তো টেনশন হবেই। তো দিদির পেনশন পাওয়ার চেষ্টা করা উচিত। কিন্তু আমার মনে হয় এই 15 বছর ধরে যা ধান্দা করেছে তৃণমূল পার্টি, তারপর যদি বলে যে পেনশন না পাওয়ার জন্য আমার অসুবিধা হচ্ছে, তাহলে লোকে কিন্তু হাসাহাসি করবে। অতএব আপনি টেনশন করেন না, ওরকম পেনশন কত দিয়ে যাবে আপনাকে। দেখুন, এত বড় বড় যারা কারবারের সঙ্গে জড়িত, এত বড় টাকা যারা লুটের সঙ্গে জড়িত, তারা তো আর কেউ বোকা নয়। আপাতত গা ঢাকা দিয়ে আছে, পরে ম্যানেজ ট্যানেজ করবে। কারণ এখানে তো ম্যানেজ করেই সব হয়। প্রথমে হল্লা চিল্লা খুব হবে, তারপর জাকাত তাই হয়ে যাবে। টুলুকে ভুলে আবার ভুলুর খোঁজ করতে লেগে যাবে। তখন আমরা টুলু বেশি দিন মার্কেটে চলবে না, এখন বাজার গরম আছে, টুলু শেষ হয়ে যাবে, তখন ভুলুকে খুঁজতে লেগে যাবো আমরা, তখন আরেকটা গল্প তৈরি যাবে। এতে লুট হয়েছে বাংলা সবাই জানে, খালি প্রশাসন জানতো না।
সবাই জানে লুট হয়, কিন্তু প্রশাসন জানে না, কারণ প্রশাসন দালালি করে। সরকার তখন মদত করতো, সরকারের যারা বড় বড় নেতা মন্ত্রী তারা মাল খেয়েছে। আমি তো চাবো এই সরকার যে সমস্ত টুলু মণ্ডলকে যারা টুলু মণ্ডল করেছে, টুলু মণ্ডলের ধান্দার যারা ভাগ খেয়েছে তারা কারা সেটা খুঁজে বার করুক। এটা বাংলার মানুষ জানতে চাইছে। মমতার সময় যে বইগুলো স্কুলে স্কুলে যেত, এখন কি কেউ পড়ছে না? ইকন মকন ধোকা। আমি এটাই তো বলছি, এটাই তো বললাম, আমাদের বলার পাঁচন গেলা করে গেলানো হতো। দিদির সময় কবিতা, দিদি ছবি আঁকতো, যারা চোর জোচ্চোর চিটার যারা লুট করতো তারা সব সেই ছবি কিনতো। সারদা কাণ্ডের ঘটনাটা দেখেছি, একটা ছবি কোটি টাকায় বিক্রি হচ্ছে। তো সেই সব জমানা দিদির চলে গেছে। এখন দিদির না ছবির দর আছে, না কবিতার দর আছে, না গল্পের দর আছে। দিদির দর চলে গেছে, কারণ ক্ষমতা চলে গেছে, তাই দর চলে গেছে। এখন পাচন গেলানোর মতন করে তো দিদির কবিতা, দিদির সাহিত্য, প্রবন্ধ পড়ার মতো লোকের জায়গা নেই বাংলায়, তাই এটা হচ্ছে। হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেকের বিদেশ যাত্রার মামলা খারিজ করলেন বিচারপতি। দেশে নয় বিদেশে চোখের চিকিৎসা করাতে অনার অভিষেক, আগে এসএসকেএমে চিকিৎসা করার পর্যবেক্ষণ বিচারপতি সৌগত ঘটনা। দেখুন, কে কোথায় চিকিৎসা করে সেটা তো কোর্ট ঠিক করতে দিতে পারে না। আমার এগুলো এগুলো কতগুলো ফান্ডামেন্টাল প্রশ্ন। আমার স্বাধীনতা আছে, আমি কোথায় চিকিৎসা করাবো সেটা কোর্ট ঠিক করে দিতে পারে বলে আমার জানা নাই। আমি কোর্টকে সম্মান করে বলছি কথাটা। আমি যদি অ্যাফোর্ড করতে পারি, আমার যদি পয়সা থাকে, আমি যদি অ্যাফোর্ড করতে পারি, টাকা দিতে পারি, আমি, আর যদি ব্যবস্থা থাকে, সুযোগ থাকে, আমি চাটা গিয়েও দেখাতে পারি, অসুবিধা কী আছে? আমার কাছে একটু অদ্ভুত লাগছে ব্যাপারগুলো। মানে কোর্টকে সম্মান দিয়ে কথাটা বলছি, কিন্তু মানে আমার তো সে স্বাধীনতা আছে। কোথায় আমি ডাক্তার দেখাবো, কার কাছে দেখাবো, সে স্বাধীনতা কি আমার নেই? দেশে দেখাবো না বিদেশে দেখাবো, সেই স্বাধীনতা কি নেই? এই ডাক্তার দেখাবো না সেই ডাক্তার দেখাবো, সেই স্বাধীনতা কি নেই? এই বাংলায় স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, আজ থেকে নয়। স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার কারণে এই বাংলার মানুষ চিকিৎসার জন্য সবাই দক্ষিণ ভারতে যায়। খোঁজ দেখুন আপনারা, জমি জায়গা সোনা দানা বিক্রি করে সব দক্ষিণ ভারতে যায়। জিজ্ঞেস করো, ব্যাঙ্গালোর যাবে, হায়দ্রাবাদ যাবে, ম্যাড্রাস যাবে, বোম্বে যাবে, কেন? দেখো, যদি এখানে জজ বলে না ও বোম্বে যাবে না চিকিৎসা করতে, তুমি এখানেই থাকো, এখানেই দেখাও, এখানে ডাক্তার তো কী করবে, ব্যবস্থা নিতে কী করবে? যার অ্যাফোর্ড করার ক্ষমতা আছে। এখন তৃণমূলের খোকা বাবুর, তার তো পয়সা কোনো অভাব নাই, তার পয়সা কোনো অভাব নাই। সে নিজে আমেরিকা যেতে পারে, আবার আমেরিকা থেকে ডাক্তারকে ভাড়া করেও নিয়ে আসতে পারে, তার তো সবই আছে। সে যা করে করবে, কোর্ট যা করে করবে, আমাদের বলার কি আছে? পুরো সরকারি কাজের বরাদ দিত, ঘনিষ্ঠদের দাবি সরকারি নিয়মে টেন্ডার দিয়ে কাজ করতে পুরো সংস্থা, কিন্তু এত কাজের বরাদ কিভাবে? ভাই, আবার আমি একটা কথা বলছি, এত কিছুর জন্য তো সরকার চলে গেছে। এখন যে সরকার এসে তারা কিছু বলুক। তৃণমূল চোর ছিল, বাটপাট ছিল, জুয়ার চোর ছিল, লুটেরা ছিল, বালি চোর, খাদান চোর, পাথর চোর, গরু চোর, সব হয়ে গেছে। তার জন্য তো বাংলার মানুষ তাদেরকে গার ধাক্কা দিয়ে বার করে দিয়েছে। কিন্তু যারা ক্ষমতায় এলো তাকে তো এখন জানতে হবে তারা কি করছে। আর কতদিন টিএমসি দুর্নীতি নিয়ে আমরা বসে থাকবো আলোচনা করে? এখনকার হাল বাতাও, এখনকার অবস্থা কি সেটা দেখো। এখন মানুষের দাবি দেওয়া কতটা পূর্ণ হচ্ছে সেটা দেখো। মানুষের দাবি দেওয়া পূর্ণ হলে আমরাও কিন্তু আন্দোলনে নামবো। ঘরে ঘরে ট্যাক্স বাড়ছে, ইলেকট্রিক মিটারে খরচ বাড়ছে। বলা হয়েছিল ফ্রিতে মেয়েদের চড়ানো হবে, এখন সেখানে শর্ত লাগানো হচ্ছে। এখানে কোনো কিছু ফ্রিতে হয় না। বলা হলো সবকে অন্নপূর্ণার পয়সা দেওয়া হবে, সেখানে শর্ত লাগিয়ে দেওয়া হচ্ছে 13 পাতা। তো সেগুলো নিয়ে একটু আলোচনা হোক। আরে তৃণমূল জমানা, চোরদের জমানা ছিল, সবাই জানে। এরকম কত টুলু ভুলু আছে। সেই চোরদেরকে নিয়ে আবার এনসিপিআই পার্টি হয়ে গেল, সেই চোরদেরকে নিয়ে আবার এখানে বিদ্রোহী দল তৈরি হয়ে গেল। তা কাকে কি বলবো আমরা? কাকে কি বলবো? এই এনসিপিআই চোরদের নিয়ে তো তৈরি করলো, মদতকে দিচ্ছে। বিদ্রোহী তৃণমূল, তারাও চোরদের নিয়ে করা হয়েছে, তাদেরকে মদতকে দিচ্ছে, তাদেরকে কেউ ধরছে, জিজ্ঞাসাবাদ করছে, ডাকছে? না না না। তাহলে একই যাত্রায় পৃথক ফল কেন? আমার প্রশ্ন এটা, একই যাত্রায় পৃথক ফল কেন? যা তৃণমূল করছে তাই বিজেপি করছে। তৃণমূলে জয়েন করলে 7 খুন মাফ হয়ে যেত,
বিজেপিতে সরাসরি বা অসরাসরি অর্থাৎ প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষভাবে টিএমসিতে মানে বিজেপির সঙ্গ দিলে তাদেরও 7 খুন মাপ হয়ে যায়। তাহলে বাংলা কিন্তু দুর্নীতিগ্রস্তদের হাত থেকে উদ্ধার পেল না, কিন্তু ভোট হয়ে যায়। এক দুর্নীতিগ্রস্তের জায়গায় আরেক দুর্নীতিগ্রস্ত আছে, এক তোলাবাজের জায়গায় আরেক তোলাবাজ আছে। নাম পাল্টায়, কাম পাল্টায় না। পুরসভার মধ্যে নাগরিক পরিষেবা চুলোই যাচ্ছে। একদম চলে গেছে। নাগরিক পরিষেবা বলে কিছু নেই, কারণ একটাই, পরিকাঠামো এক, প্রশাসন এক, সরকার শুধু পাল্টেছে। তাকিয়ে দেখুন, বেশি দূর যেতে হবে না, আপনার নিজের শহরের দিকে তাকান। এই বহরমপুর শহর কথায় কথায় জলমগ্ন, জল নিষ্কাশনের ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ। এই শহর যৌতুগৃহে রূপান্তরিত হয়েছে। এত মাল্টি স্টোরেড বিল্ডিং, সেই বিল্ডিংয়ে যদি কিছু বিপদ আপদ হয়, ফায়ার ব্রিগেড যাওয়ার জায়গা নেই, উদ্ধার করার জায়গা পাবে না। কনক্রিটের জঙ্গলে রূপান্তরিত হয়েছে, এখান থেকে উদ্ধার করবে কে? প্রত্যেকটা মিউনিসিপ্যালিটির পরিষেবা চরম অব্যবস্থা চলছে। ড্রেন পরিষ্কার হয় না, জল পাওয়া যায় না, তার সঙ্গে সঙ্গে রেশন পাওয়া যায় না। চারিদিকে এক অস্থিরতা শুরু হয়ে গেছে বাংলায়। সরকারি বাসে যেভাবে প্যাথোলজিক্যাল ল্যাবগুলোতে চিকিৎসকের পরিবর্তে পুরো মানুষ বই করে দিচ্ছে, তার জন্য সাধারণ মানুষকে অনেক হয়রানির শিকার হচ্ছে। পুরো স্বাস্থ্য ব্যবস্থা বাংলায় চৌপাট হয়ে গেছে। এ বাংলায় স্বাস্থ্য ব্যবস্থা চৌপাট, যেখানে যাবেন একই অবস্থা। তাই এখানকার কোনো পরিবারের সচ্ছলতা থাকলে তারা এই বাংলার ডাক্তারকে দেখাতে চায় না, তারা চলে যায় বাইরে। কারণ পরিকাঠামো বলে কিছু নাই, সর্বত্র লুটতরাজ চলছে, ডাক্তারের জায়গায় মেকি ডাক্তার চলছে। কিছু বলতে গেলে তার বিপদ। এই বাংলায় দুরবস্থার তো শেষ নাই, প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি। জাল ইঞ্জেকশন, জাল ওষুধ ছেয়ে গেছে বাংলায়। কে দেখবে? দেখার সময় কই? প্রতিবাদ করতে গিয়ে আরজি করে কাণ্ড ঘটলো, তারই বা বিচার কই? কিছুই তো নাই। ওই যে অসৎ বলে একটু হয়তো বললাম, ভোটের আগে বলেছিল মহিলারা সব পাশে ফ্রি চলবে, হ্যাঁ বলেছিল, এখন শর্ত চাপাচ্ছে। চলে যান কর্ণাটক, সেখানে কিন্তু বাসে ফ্রি চাপানো হয় আজও, কারণ সরকারটা কংগ্রেসের। আর এখানে অন্নপূর্ণা যেটা 3000, ভোটের আগে যা করি বলে দাও। এখন বলছে শর্ত লাগবে, 13 পাতা সই কর।